আকাশের দিকে আঙুল তুলে বলতাম, ওই যে তারাগুলো দেখছিস, ওই তারাদের মাঝে মা ওদের মিশে গিয়ে কেমন মিটিয়ে মিটিয়ে আসছে। এই তুই দেখতে পাচ্ছিস না ময়না? আমার ময়না ওই জায়গাটার আকাশে অপলক চেয়ে থাকতো, আর ঝড় ঝড় করে কাঁদতো। তার চোখে এক ফোঁটা পানিও ঝরে না। তোর বইন ময়নার বুলি বিলকুল বন্ধ হয়ে গেছে। ওই নিষ্ঠুর হাসি বন্ধ করে বলো, কোথায় আমার ময়না? কতকাল আমি ময়নাকে দেখিনি। সেই নিষ্ঠুর পিশাচটা সেই যে আমার কাছ থেকে আমার ময়নাকে কেড়ে নিয়ে গেল, আর একটা দিনও তাকে দেখতে পেলাম না। আচ্ছা রমজান, আমার ময়নাকে কোথায় লুকিয়ে রেখেছে তুমি জানো? আমি দূর থেকে একবার চোখের টাকা দেখে চলে আসবো। বলবো রমজান, তুমি আমাকে সেখানে নিয়ে যাবে? যাবি? কিন্তু দিয়ে কোনো ভয় লাগবে না। আমার ময়নাকে আমি চিনতে পারবো না। আপনি কেমন করে? তো বই ময়নাতে বস্তাবন্দি লাশ হয়ে এই গঙ্গার মুখে বসছে। তোর বই ময়না দারুণ বলে বহু চিন্তা করছিল তখন ময়নাকে শান্ত করতে। তার সারাচির মতো শক্ত হাত দোকানে দিয়ে ময়নার গলাকে এমনি ভাবে চেপে ধরলো আর ছটফট করতে করতে কয়েক সেকেন্ডের মধ্যে তোর ময়না বিলকুল শান্ত হয়ে গেল। চুপ করে রমজান, আর বলো না, তুমি আর বলো না। বাদ বললো রমজান, এই লাশটাকে বস্তায় করে গঙ্গায় ফেলতে পারলে তোকে আমি 1000 টাকা বকশিশ দেবো। আর সেই বকশিশের নামে তোর বই ময়নার লাশটাকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছি। ভাসিয়ে দিয়েছো? বেশ করেছো, বেশ করেছো। আমার ময়না ওই পবিত্র গঙ্গার মুখে ভাসতে ভাসতে একেবারে সাক্ষী ভক্তি যায়। তুমি আমার ময়নাকে ভালো করে দেখেছো তো? আর বলি তার চোখ দিয়ে জল ধরে না, আর বলি সে কেঁদে কেঁদে বলে না, দাদা আমাদের মা কোথায় রে? আমাদের মা। ওরে ময়না, তোকে মায়ের খোঁজ করতে হবে না। তুই মায়ের মতো হয়ে আলোর আকাশের মুখে এক রাস্তার মাঝে মিশে গিয়ে মিটমিট করে হাসবি, আর আমি তোর দিকে চেয়ে চেয়ে বলবো, ছোট বড় করে ছোট শিয়া ছোট বড় করে ছোট। তোকে না বলেছি এই রাজকাল যাদবের বাইরে এলে আমি চাবুক মারতে মারতে ওঠবে বলতে দিবি। ময়নার কাছে আর কি? ময়নার কাছে তোমরা তাকে ওই পবিত্র গঙ্গার মুখে শুয়ে রেখেছো।
তুই গাড়ি ছিঁড়ে দেবো কি? না না না, এই লাঞ্চের অর্ডার আমি কিছুতেই সহ্য করবো না। ওই সারা সুরের বাচ্চাকে আমি না খবর বলো। আচ্ছা রে দেখলাম কি হাত পাতার পাইলে মালটা দুসরা থেকে ধরা পড়ে গেল। ধরা পড়ে গেল? না না, মালটির নাম হচ্ছে চাপা। চাপা? ইয়েস বস। আত্মসজ্জারে সীতার যেমন আত্মনিষ্ঠভাবে জড়িয়ে পড়ে, তেমনি চাপা মালটা ভালোবাসার জালে বিলকুল জড়িয়ে পড়েছে। শুধু জেনে গেছে হলো একটা আর্টিস্ট। হ্যাঁ বস, এই গোকুল চাপা বন্ধ শহরে সোনার গা, তাই তো গোকুল চাপার মিষ্টি খুঁজতে দিলটাকে মাথারা বলতে সোনার গাই। এই থাকো থাকো। তারপর দেখলাম পদ্মদিঘির কালো পানি পলিথিন করে কাঁধে তুলে নিয়ে গাড়ি রং ছাড়াতে ছাড়াতে পর্যন্ত শুরু করেছে। আপনার সেই খবর কোন চাপা আর সেই পাহাড়ি রঙের চলতে ঘুরছে এক রাত যৌবনে ঢেউ আর শরীরে ভরে চলেছে অসম্পন্ন দেওয়ার মূর্ছা। আর সেই আদেশ তার আপন মনে এঁকে চলেছে এক মাথওয়ালা যৌবনের लगाए करला में जल भरिते जा चले कलश जले चले जले चले नीलांबरी आजला बाबा नीलांबरी आजला बाबा ओ साथी रे ओ साथी ललक हंसी छीलते गाने दादर चोखे माने पियाल सखाए को अपना कौवे ओ शर्मा जले कलश সোনার গায়ে সোনার মেয়ে চাপা, তাকে জল ভরা মাটির কলসি, কাজল কালো এলো চুলে যেন পদ্মদিঘির ঢেউ খেলা করছে। পাশাপাশি একজোড়া হরিণী, চোখে একরাজ নীরব জিজ্ঞাসা। কেসটা আমাকে ফিনিশ করতে দাও। কি বললে? লক্ষ্মী মেয়ের মতো আর একটা মেয়ে ওয়েট করো চাপা। ইয়েস, এইভাবে দুষ্টুমি পড়া চোখে তুমি আমার দিকে তাকাও। আগে অভিমানে তোমার সুন্দর মুখখানা আরো কত সুন্দর হয়ে উঠুক, তার ছবিটা আমি কেন তুমি বারবার আমার ছবি আঁকো? বলতে পারো নক্ষত্রদা? তোমার ছবি আঁকতে আমার বড় ভালো লাগে চাপা। নক্ষত্রদা তুমি? আমি শিল্পী, তাই তো আমার জীবনের সুন্দর স্মৃতিগুলো আমার মনের পর্দায় জীবনটা ছবি করে ধরে রাখতে চাই। তুমি তোমার ছবির গোপন ব্যথা অন্তর দিয়ে অনুভব করতে পারো না, বুঝতে পারো না তোমার সৃষ্টি ছবির অন্তরের কি নীরব ভাষা। কিসের ভাষা বলো চাপা? ভাবিনি সুখের স্বপ্ন যত
ভালোবাসায় এ মন প্রাণ উঠবে ভরে, ভালোবাসায় এ মন প্রাণ উঠবে ভরে। ভাবিনি 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 সুখের স্বপ্ন যত এভাবে সত্যি হবে, সুখের স্বপ্ন যত এভাবে সত্যি হবে আমাদের ছোট্ট ঘরে। ভালোবাসায় এ মন প্রাণ উঠবে ভরে, ভালোবাসায় এ মন প্রাণ উঠবে ভরে। ভাবিনি 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 যে আমার সাথ ব্যথা নিয়েছে, এ জীবন সোনা করে দিয়েছে। যে আমার সাথ ব্যথা নিয়েছে, এ জীবন সোনা করে দিয়েছে। যেখানে যা কিছু আছে সবই হোক সোনায়, যেখানে যা কিছু আছে সবই হোক সোনায়। পরশমণি পাথরে ভালোবাসায় এ মন প্রাণ উঠবে ভরে, ভালোবাসায় এ মন প্রাণ উঠবে ভরে। ভাবিনি 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 সুখের স্বপ্ন যত এভাবে সত্যি হবে, সুখের স্বপ্ন যত এভাবে সত্যি হবে আমাদের ছোট্ট ঘরে। ভালোবাসায় এ মন প্রাণ উঠবে ভরে, ভালোবাসায় এ মন প্রাণ উঠবে ভরে, ভালোবাসায় এ মন প্রাণ উঠবে ভরে, ভালোবাসায় এ মন প্রাণ উঠবে ভরে। চাপা সুন্দরী, তোমার মনের কথা মনের মাঝে গুন্ডি গুন্ডি করবে, আর তোমার মনের আয়না থেকে চিরতরে হারিয়ে যাবি। তোমার ভালোবাসার মানুষ চুলটা থেকে সরে দেবো বল। না, ওই চাপা কি ডিউটি আছে বল? বারবার ওর সামনে দিয়ে দেবেন নাটক করবে। ভালোবাসার টোপ ফেলে মারতে করতে তোমার তো ভালো ওই চাকরির লোক দেখি ওকে বল। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। আপনি ভাববেন না যেমন করে ওই সোনার গায়ে মাটি তোমরা সুন্দরী চাপাকে আমি এনে তুলে দেবো আপনার দিনের দিল মহলে। এই দেখো মমতা, এখন আমার শরীরটা পুরোপুরি সুস্থ হয়ে গেছে। বুকের মধ্যে সেই যন্ত্রণাটা কোথায় যেন মিলিয়ে গেছে। আর কথা বলতেও না আমার কোনো কষ্টও হচ্ছে না। তবু ডাক্তারবাবু বলেছে তোমার বেশি কথা বলা চলবে না। ভেবো না মমতা, ভেবো না, এত সহজে আমি বলবো না। তোমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসার বন্ধন ছিন্ন করে এই যমরাজ এত সহজে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তাই যেন হয় গো, তাই যেন হয়। ঈশ্বরের কাছে আমি তো সেই প্রার্থনাই করি, আমি যেন সীমন্তে সিঁদুর নিয়ে অক্ষয় স্বর্গ লাভ করতে পারি। তা বললে কি হয়? এই জীবনের রঙ্গমঞ্চে যে আগেই প্রবেশ করেছে, প্রস্থানের পথটা যে তার জন্য আগেই খোলা থাকে মমতা। এখন এসব কথা থাক, এবার চলো তুমি বিশ্রাম নেবে। আর দুপুর ফুল সজ্জা সে যখন শুনবে তুমি এত রাত পর্যন্ত না ঘুমিয়ে জেগে আছো, তাহলে সে হয়তো এসে বলবে
বিশ্রাম নেবেন চলে। মা, তুমি বাবাকে নিয়ে উপরে যাও, আমি তোমার বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। না বাবা, না। আজ তোদের ফুলসজ্জা, তোদের দুজনার প্রতি দুজনার আজ অনেক কর্তব্য, আর সেই কর্তব্য পালন না করতে পারলে কোন স্বামী স্ত্রীর আদর্শ স্বামী স্ত্রী হতে পারে না। মা, আমার জন্য তুই ভাবিস না বাবা, তোর বাবার জন্য তুই ভাবিস না, আমি তো আছি। তুই যা বাবা, বৌমা তোর জন্য অপেক্ষা করে বসে আছে। বেশ, তবে তাই হোক মা। তোমাদের আশীর্বাদকে পাথর করে আমি নতুন জীবনের পথে পা বাড়ালাম। বড়দাদা বাবু, বড়দাদা বাবু। আমি সারা বাড়িময় তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে রাবুদা? আমাকে আবার কি প্রয়োজন? আরে আজকের দিনে তো তোমার প্রয়োজন সবথেকে বেশি গো বড়দাদা বাবু। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এই সকলাই তো তোমাকে খুঁজছে। এই তো কিছুক্ষণ আগে একটা বউ তোমার সঙ্গে দেখা করতে এসেছে। বউ? হ্যাঁ, কপালে চাঁদের মতন সুন্দর সিঁদুরের টিপ। ইঁদুর কোনটা? এই সাক্ষাৎ একদম লক্ষ্মী পৃথিবী। এত রাত্রে কে দুপুর সাথে দেখা করতে চায়? কাদের বউ, তুই কিছু জানতে পেরেছিস? কেমন করে জানবো গিন্নিমা? আমি কেমন করে জানবো? এই নিয়ে তো মেজ দাদাবাবু আর ছোট দাদাবাবুর তর্ক। আর মেজ দাদাবাবু বলছে অসম্ভব। আমি বলছি এত রাতে অজ্ঞাত মহিলার সঙ্গে তার দেখা হবে না। এত মাথা গরম করছিস কেন অর্ঘ? মেয়েটি কে, কোথা থেকে এসেছে? আমি তা কেমন করে জানবো? জিজ্ঞাসা করলে বলছে আপনার দাদাকে ডেকে দিন, তার সঙ্গে আমার খুব জরুরি দরকার। আমার সঙ্গে জরুরি দরকার? হ্যাঁ দাদা, আমি তাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি আজ রাতে কোনো মতে তার সঙ্গে দেখা করা যাবে না। আমি তো তাকে বাড়ির ভিতরে নিয়ে এসেছি। নক্ষত্র, তুই তাকে বাড়ির ভেতর নিয়ে এসেছিস কেন? না নিয়ে এসে কোনো উপায় ছিল না মেজদা। সে আমার হাত দুটো ধরে বললো তুমি আমার ভাইয়ের মতো, তাই তোমার যদি একটা অনুরোধ করছি, তোমার দাদার সঙ্গে একটিবার অন্তত দেখা করিয়ে দাও। তার সঙ্গে দেখা না হলে আমার ভীষণ ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ বলতে, তাই তো মেয়েটার আদেশ উপেক্ষা করে আমার দিদির অনুরোধ রক্ষা করতে আমি তাকে বাড়ির ভিতরেই নিয়ে এসেছি। নক্ষত্র, কিন্তু আমি জানতে চাই মেয়েটি কে? তুমি আমাকে কি দেখালে? কেন কেন কেন? কেন এসেছো বকুল? কেন তুমি আমার কাছে ছুটে এসেছো? আমি যাও, চলে যাও এখান থেকে। আর কখনো কোনোদিন তুমি আমার কাছে আসবে না। আমি আমি জানতে চাই এই মেয়েটির সঙ্গে তোর কিসের সম্পর্ক, আর কিসের প্রয়োজনে ও এত রাত্রে তোর সাথে দেখা করতে এসেছে, আর কেনই বা তুই ওকে এখান থেকে চলে যেতে বলছিস? দেরি করছিস কেন? আমার কথার উত্তর দে। হ্যাঁ বল, ওর সঙ্গে তোর কিসের সম্পর্ক? বলো দাদাবাবু বলো, এমন লক্ষ্মী পৃথিবীর মতন মেয়েটা তোমার কে? ওর সঙ্গে আমার মানে চাকরানি। চাকরানি? হ্যাঁ গো বাবা মশাইরা, আমি ওনার চাকরানি। উনি যখন আমাদের ওখানে থাকতেন, আমি তখন ওই বাবুর সব কাজ করে দিতাম। তাহলে তোমার বিয়ের কথা শুনে তুমি এমন করে হাহাকার করে কেঁদে উঠলে দুঃখে? দুঃখে গো মা, দুঃখে। তুমি আমাকে মা বললে? কিন্তু দুঃখটা তোমার কি সেটা আগে খুলে বলো। ওই বাবু আমাদের ওখানে যখন থাকতেন, ওই বাবু আমায় বলেছিলেন জানো বকুল, আমার যখন বিয়ে হবে তুমি নিজে দাঁড়িয়ে থেকে শাক বাজাবে, উলো দেবে। কিন্তু বাবু অজান্তে বিয়ে করতেই তো আমার চোখে জল এলো। আরে বেচারা, তোমার দুঃখের কাহিনী শুনতে শুনতে দাদার ফুলসজ্জার আনন্দটা একেবারে মাটি হয়ে যাবে। কাজেই তুমি এবার যেতে পারো। না এত রাত্রে আপনি যাবেন কোথায়? হ্যাঁ তাই তো, এই একা মেয়ে মানুষ এত রাত্রে বাইরে বেরোলে তো বিপদে পড়তে পারে। ঠিক কথা, এত রাত্রে ও যাবেই বা কেমন করে? তার চেয়ে আজ রাতে এখানে থেকে কাল সকালে না হয়। না না, আমায় চলে যেতে বলবেন না, আমি যে অনেক আশা নিয়ে আপনাদের কাছে এসেছি। হ্যাঁ গো বাবু, ওখানে যেমন আমি তোমার চাকরানি ছিলাম, এখানে আজীবন আমি তোমার চাকরানি হয়েই থাকবো। না না, তা কেমন করে হবে মা? তুমি বিবাহিতা, তোমার স্বামী, সংসার,
হারিয়ে গেছে গো মা, আমার সব হারিয়ে গেছে। আজ আমি বড় একা। তাই আপনাদের সবার কাছে অনুরোধ করে বলছি, আপনারা দয়া করে আমাকে এ বাড়িতে থাকতে দিন। আমি ভালো খেতে পড়তে চাইবো না, আপনারা যা খেতে দেবেন আমি তাই খাবো। বিনিময়ে ভালো পোশাকও চাইবো না, আপনারা যা বলবেন আমি তাই শুনবো। বেশ, দয়া করে থাকতে দিন। তোমাকে চলে যেতে হবে না, আজ থেকে তুমি এ বাড়িতেই থাকবে। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়, ওর খাওয়ার জন্য যে টাকা খরচ হবে তা তোমার মায়ের থেকে কাটা যাবে না। আর ওর উদ্দেশ্য অসৎ কি মহৎ তার বিচার করবো আমি। এই যে ভদ্র মহোদয়গণ, এবার দয়া করে আপনাদের বিচার সভাটা ভঙ্গ করবেন কি? বৌমা তুমি? হ্যাঁ আমি। একটা গাইয়া চাকরানিকে পাওয়ার পর থেকে আপনারা যেভাবে বাড়াবাড়ি করছেন তাতে মনে হচ্ছে আপনাদের ছেলে দিয়েছে ওই চাকরানি পাওয়ার আনন্দটাই অনেক বেশি। বৌমা একটু আস্তে কথা বলো, বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রয়েছে, সবাই শুনতে পাবে। পায়ে পাবে তাতে আমি কি করব? তুমি কি ভুলে গেছো আজ আমাদের ফুলসজ্জা? তোমার জন্য কি ফুলসজ্জা করে আমাকে অপেক্ষা করে বসে থাকতে হবে? বৌমা তুমি তোমার ঘরে যাও, তোমার একটু পরেই যাচ্ছে। না, ধ্রুব এক্ষুনি আমার সঙ্গেই যাবে। বললে বৌদিমণি, এই তুমি স্বামীর নাম মুখে আনলে কেন? স্বামীর নাম মুখে আনলে কি মুখে ফোসকা পড়ে যায় নাকি? ফোসকা হয়তো পড়ে না বৌমা, কিন্তু নাম ধরে ডাকে স্বামীকে যে অসম্মান করা হয়। তুমি কি জানো না মেয়েদের কাছে স্বামী হচ্ছে দেবতা? দেবতা স্বামীকে দেবতা বলে মনে করবে এইসব কাইয়া অশিক্ষিত মেয়েদের দল। আমার মতো শিক্ষিতা আধুনিকা মেয়েদের কাছে স্বামী হলো বন্ধু। বাবা চমৎকার! তোমাদের এই উচ্চ শিক্ষার সিলেবাসের সঙ্গে সঙ্গে বোধহয় তোমাদের রুচি আর চরিত্র সিলেবাসটাকে তোমরা পাল্টে ফেলেছো। তাই তো তোমার মতো এই অসংখ্য উচ্চ শিক্ষিতা শিক্ষার বিচারে হয় স্বামী হলো বন্ধু, আর এই বৃদ্ধ শ্বশুর শাশুড়ি হয় চাকর আর চাকরানি। জানিস ধ্রুব, আমি মৃত্যু সজ্জায় শুয়ে স্বপ্ন দেখতাম আমার ধ্রুবর বিয়ে হবে, মনের মতো বৌমা আনবে। আমার কথা রাখতে ধ্রুব বিয়ে করলো, কিন্তু যাকে আনলো সে বৌমা নয়, সে একটা বোমা। কি? আমাকে এত বড় অপমান! সম্মান কখনো স্বেচ্ছায় পাওয়া যায় না বৌমা, নিজেকে আদায় করে নিতে হয়। আশা করি এরপর সম্মান দেওয়া এবং নেওয়ার ব্যাপারে তুমি একটু সচেতন থাকবে। এই যে ধ্রুব, আমাকে এইভাবে অপমান করার কারণটা কি? সবকিছু অনর্থের মূলে এই চাকরানিটা। সংসারে অনেক অশান্তি ঝগড়া হইবে, অনেক অশান্তি ঝগড়া। শোনো ধ্রুব, আমি তোমাকে 10 মিনিট সময় দিয়ে যাচ্ছি। এর মধ্যে যদি তুমি ফুলসজ্জা করে না যাও তাহলে তোমার বাবার সাথে না বৌমা সত্যিকারের বোমা হয়ে ফেটে পড়বে। শুধু চুপ করেই থাকবে, কোনো কথাই কি বলবে না? বলার ভাষা আমার হারিয়ে গেছে রে নক্ষত্র, কর্তব্যের ফাঁসে রুদ্ধ হয়ে গেছে আমার বাক শক্তি। তাই তো আমার বোবা মন আজ শুধু অব্যক্ত বেদনায় ডুকরে ডুকরে কাঁদছে। তুমি তোমার ফুলসজ্জার ঘরে যাও বাবু। তুমি ওই কথা বলছো বকুল? আমিও বলছি বর্তাদা বাবু, তুমি ফুলসজ্জার ঘরে যাও। তোমার যেতে দেরি হলে বৌদিমণি আবার হয়তো রেগে যাবে, আবার হয়তো এসে তোমাকে অপমান করে বসবে। তাই তুমি আর দেরি করো না, তুমি এখনই ফুলসজ্জার ঘরে যাও। অসম্ভব! যার মনের সঙ্গে আমার মনের কোনো মিল নেই, যার চরিত্রের সঙ্গে আমার চরিত্র সম্পূর্ণ বেমানান, তাকে স্ত্রীর স্বীকৃতি দিলেও স্ত্রীর মর্যাদা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ঠিক বলেছো বর্দা, তুমি ঠিক বলেছো। তোমার জীবনের এই মহা সমস্যার কথা আর কেউ না জানলেও আমি তো জানি। তাই সব জেনে বুঝে তোমাকে বলে যাচ্ছি বর্দা, তুমি সিদ্ধান্ত নাও কাকে তুমি আপন করে নেবে, ওই অগ্নিসাক্ষী স্ত্রীকে না এই ভালোবাসার সিঁদুরকে বর্দা, ভালোবাসার সিঁদুরকে। বলে নক্ষত্র, আমি তোকে কেমন করে বোঝাই যে আমার অগ্নিসাক্ষী স্ত্রীর চেয়ে আমার ভালোবাসার সিঁদুরের মূল্য আমার কাছে অনেক বেশি। তুমি চুপ করো। আমি বহু অন্যায় করেছি, নির্মম নিষ্ঠুরের মতো তোমার ভালোবাসাকে আমি খুন করেছি। তুমি আমাকে অভিশাপ দাও বকুল, আমাকে অভিশাপ দাও। অমন
তুমি এখন তোমার ফুল সজ্জার ঘরে যাও। তোমার জন্য তোমার স্ত্রী যে অপেক্ষা করে বসে আছে। আজ যে তোমার ফুল সজ্জা। তুমি কি বকুল? নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিতে তোমার হৃদয় হাহাকার করে উঠছে না? আমি যে তোমার স্ত্রী, তাই স্বামীর সমস্ত কর্মে স্ত্রীর সম্মতি দেওয়া তো উচিত। হ্যাঁ, তুমি ভেবো না গো, আমি তোমার আমার সম্পর্ক যাই হোক না কেন, ঈশ্বর ছাড়া আর কেউ কোনোদিন জানবে না। আমি আজীবন তোমার চাকরানি হয়েই থাকবো। তুমি যাও, তুমি যাও। আমি তোমাকে ছেড়ে বিউটির কাছে কিছুতেই আমার মাথার টিপে তুমি যাও, আমি বলছি তুমি যাও, তুমি যাও, তুমি যাও। বেশ, তবে তাই হোক বকুল। তোমার চোখের জল দিয়ে লেখা হোক আমার জীবনের নতুন ইতিহাস। তোমার ব্যর্থ জীবনের হাহাকার হোক আমার ফুলসজ্জার উপহার। আর তোমার বুক ফাটা কান্নার শরী হোক আমার ফুলসজ্জার আমার ফুলসজ্জার। আমার জীবন নিয়ে কেন কেন দিয়েছিলে সুখের আচ্ছাদে দুঃখ যদি শুধু দেবে, তাহলে কেন কেন কেটে বেলা কেমন বেলা শেষে হয় যদি ক্লান্ত, বলো দোষ কি এমনি হবে সে কি জানত, এমনি হবে সে কি জানত। বেলা শেষে হয় যদি ক্লান্ত, বেলা শেষে হয় যদি ক্লান্ত, একটি বলা কেমন বেলা শেষে হয় যদি ক্লান্ত, বলো দোষ কি, বলো দোষ কি, বলো। ভালোবাসাতে বাধা বাসা ভেঙে গেছে ঝড়ে সেই আশা, ভালোবাসাতে বাধা বাসা ভেঙে গেছে ঝড়ে সেই আশা, যে ফিরে যেত সে বলো দোষ কি, বলো দোষ কি, একটি বলা কেমন বেলা শেষে হয় যদি ক্লান্ত, বলো দোষ কি, বলো দোষ কি, বলো দোষ কি, বলো। গলা জড়িয়ে ধরে খিলখিল করে হেসে উঠবে। আমি বলুন ওইখানে একটু চুপটি করে গিয়ে বসে
এসে আমাকে জড়িয়ে ধরে বলবে, বাবা, ও বাবা, এখানে একা একা বসে বসে তুমি কি ভাবছো? বকুল, বকুল মা আমার। না মানে বাবা, বকুলের কথা ভাবতে ভাবতে না আমি যেন বাহ্যিক জ্ঞানটুকে হারিয়ে ফেলেছি। তাই তো স্বয়নে স্বপ্নে আমি যেন শুনতে পাই বকুলের কণ্ঠস্বর। বাবা, আয়ার মতো চোখের সামনে ভেসে ওঠেই বকুলের সেই মনের মুখখানা রে মা। বাবা, তুমি অযথাই দিদির কথা চিন্তা করছো। দিদির শ্বশুর বাড়ির লোকেরা নিশ্চয়ই দিদিকে মেনে নিয়েছে। তা না হলে দিদি কবে আমাদের বাড়িতে ফিরে আসতো? তুই বলছিস মা? হ্যাঁ বাবা, ওরা সবাই ওকে ওই যথাযোগ্য মর্যাদা বরণ করে নিয়ে হ্যাঁ গো বাবা, হ্যাঁ। ধ্রুবর মতো আদর্শবান সন্তানের বাবা মা কখনো এমন আরে নিষ্ঠুর হতে পারে না রে মা। বাবা, আমার কি মনে হয় জানিস মা, কি বাবা বলো? ওই নিন্দু করে না ওই ধ্রুবর নামে মিথ্যা অপবাদ ঘটিয়েছে। তুই না ওই নিমাই এনে ওকে বেশ ভালো করে বলতে দিস। আরে বাবা, নিমাইয়ের এতে কি দোষ বলো? নিমাইয়ের এতে কি দোষ? সে তো লোকের মুখে যা শুনেছে তাই এসে আমাদেরকে বলেছে। তুই ঠিক বলেছিস মা, তুই ঠিক বলেছিস। এই নিমাইয়ের কোনো দোষ নেই রে মা, না। এই নিমাইয়ের কোনো দোষ নেই। আমি বলুন না আজ একটা কাজ করি রে মা। কি বাবা? আমি বলুন এক্ষুনি ওই আজ করে বকুলের সাথে দেখা করে। তুমি আজই যাবে? আরে মা হ্যাঁ, আরে কতদিন হলো মেয়েটাকে দেখি দেখার জন্য না মনটা পুরো ছটফট করছে রে মা। আর তাছাড়া ওই বিয়ের পর মেয়ে জামাইকে তো একসঙ্গে আনতে হয় রে মা। আমি বলুন এক্ষুনি কি হলো বাবা? ভাবছি ওই যাবার সময় না ওই শ্বশুর বাড়িতে যাবার সময় এই বকুলের হাতে তেমন তো কিছু দিতে পারেনি। তাই যদি ওর জন্য ওই একখানা শাড়ি আর ধ্রুবর জন্য যদি একটা চোস্তা পাঞ্জাবি না নিয়ে নিতে পারি তাহলে নিজের কাছে খুব ছোট হয়ে যাবে রে মা। অথচ আমার কাছে না এই এমন কিছু পয়সা করি নেই যা দিয়ে আমি। বাবা, একটা কাজ করলে হয় না? ঠিক আছে রে মা। মায়ের সোনার মালা জোড়া দুটো বিক্রি করেই না। অভাবের কারণে মায়ের সমস্ত গহনা বিক্রি করেছি ঠিকই, বাবা, কিন্তু তার এই শেষ চিহ্নটুকু আমি মুছে ফেলতে চাই না রে মা। বেশ 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 বেশ, তাই না হয় বললো বাবা, তাই নয়। তবে আজ না পারলেও দিদি জামাই বাবু যখন বাড়িতে ফিরবে তখন তুমি তাদের নতুন জামা কাপড় দিও। হাতে দুটো দিন সময় পেলে নিশ্চয়ই তোমার হাতে টাকা এসে যাবে। তুই ঠিক বলেছিস রে মা, তুই ঠিক বলেছিস। ওই দুটো দিন হাতে সময় পেলে না আমি ঠিক ওই টাকা পয়সা ঠিক জোগাড় করে নিতে পারবো। তাহলে আমি আজ আসি রে মা। ঠিক আছে, সম্ভব হলে না ওই কালই ও তোর দিদি জামাইবাবুকে সঙ্গে করে নিয়ে আসবো। হ্যাঁ, আর যাওয়ার সময় ওই নিমায়ের হাতে কিছু বাজে হাত করে পাঠিয়ে দেবো। আর তুই সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে একেবারে রান্নাটা বেশ সুন্দর করে করে রাখবি। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি তাহলে আসি। এসো বাবা, এসো 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 এসো। দুগা 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 দুগা, কি মজা কি মজা কি মজা। কাল আবার ধ্রুবদা আসবে। না 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 না, এখন তো আর ধ্রুবদা নয়, ও তো সে এখন আমার জামাই বাবু। তাই জামাই বাবু এলে তাকে আমি বলবো আপনি নিশ্চয় ফুল ভালো আছেন, তাই এই ফুলে আপনাকে আমি। আগে আমার নাম হরিপদ, আমি কি যাত্রা ধরে বিবেকের পাঠ করি। এই লোকের মুখে শুনলাম আর বাবা নাকি আপনার জন্য যোগ্য পাত্রের সন্ধান করছে, তাই নিজেকে আমি যথাযোগ্য বিবেচনা করিয়া এখানে উপস্থিত হয়ে
কেমন? আমার বর ড্যান্সের সঙ্গে ক্লাসিক্যাল নাচের মিক্সচার করে এমন একখানা আইটেম পেশ করবো যা দেখে আমি এবার তাজ্জব হয়ে যাবে। দাঁড়ান দাঁড়ান একটু নেচে দেখায়। ক্লাসিক্যাল মানে উচ্চাঙ্গ সঙ্গীত শোনায়। আমাদের বিয়ের প্রাথমিক আলোচনাটা হয়ে যাক। হ্যাঁ আমার বিয়ে আমি ঘটক একবার যোগাযোগ থেকে ছাইনাতলা ওদের নিজেই সামলে নেবো। নিন নিন ডাকুন আপনার বাবাকে। আরে আগে বলবেন তো। আগে বলুন আমাকে আপনার পছন্দ হয়েছে কিনা। সুদর্শন আমার কথাগুলো দেখছি না ভীষণ মিষ্টি এবং আপনিও না মানে আপনার কথাগুলো দেখছি না ভীষণ মিষ্টি মাইরি বলছি। এই তোমার ছুঁয়ে একটু কাছে এসো না মাইরি। এই ফোনটা লাগিয়ে দিই। টিকিতে তাই ভালো। হ্যাঁ বেশ তাহলে আসি। আসুন। তুমি তো তোমার বাবাকে আমাদের মতামতের ব্যাপারটা জানিয়ে দিও কেমন। আমি যেদিন আসবো একেবারে তোমার মধ্যে আমিও তোমার জন্য মলাকে রাখবো। চুপ কর। তোমার জুতোর মালাকে আমি ফুলের মালা দেবে গলায় পরে নেবো চাপা। আজ আমি তোমার সাথে আজনাই করতে আসিনি চাপা। এসেছি আমার শূন্য হয়ে যায় দিনটাকে ভরিয়ে নিতে। আমি জানি আমার আজনাই কখনো তোমার দিলের মধ্যে আসর পেতে পারে না। আমার মতো বদনসিব কখনো তোমার দিলের মধ্যে জিন্দগি আমি তোমাকে অন্তর মাঝে ভাব দেখি। প্লিজ চলে বাবু আপনি এখান থেকে চলে যান। প্লিজ চলে যান। জানো না যে আমি একটা চাকরি পেয়েছি। হ্যাঁ এবং আমাদের অফিসে একটি লেডি ক্লার্কের পোস্ট খালি আছে। চাকরি করতে মর্জি হলে তুমি আমার সঙ্গে যেতে পারো। সত্যি না চাকরি হবে? হবে কিনা তা ওপর না মালুম। লেকিন বসকে আমি তোমার সব কথা বলেছি। বস বলেছি ইন্টারভিউতে পাস করতে পারলে চাকরিটা জরুর হয়ে যাবে। কিন্তু ফির কেন কিন্তু বলছো চাপা? তোমার চাকরি পাওয়ার সমস্ত দায়িত্ব আমার। তোমার সামান্য উপকার করতে পারলে আমি নিজেকে বহুত বহুত কৃতার্থ মনে করবো। তোমার বাবাকে বলে রাজি করিয়ে রেখো। আমি আবার টাইম মোতাবেক আসবো। আজ তাহলে চলি কেমন ভাই? ইন্টারভিউতে পাস করতে পারলে আমার চাকরি। এত সৌভাগ্য কি আমার হবে? কিন্তু বাবা যদি চাকরি করতে আপত্তি করেন, না না যেমন করে হোক চাকরিটা আমাকে পেতে হবে। তাই বাবাকে যেভাবে হোক রাজি করিয়ে আমি বাবাকে বলবো। আচ্ছা না মানে আচ্ছা নক্ষত্রদা আমি যদি হঠাৎ চাকরি পেয়ে যাই? তোমার জীবনের রং হয়তো নতুন করে বদলে যাবে। কোনো নতুন শিল্পী হয়তো সুন্দর করে রাঙাবে তোমার মনে রাখা। আর সেই আকাশ থেকে এই নক্ষত্র একটু একটু করে দূরে মিলিয়ে যাবে। আমার আধার মনের আকাশে একটাই মাত্র নক্ষত্র। সেই নক্ষত্র যদি কোনোদিন অজানা অন্ধকারে হারিয়ে যায়, আমি যে নিজেকে চির অন্ধকারে হারিয়ে ফেলবো নক্ষত্রদা। চাকরির ক্ষেত্রে আজ আমি তোমার বাধাতে পড়ে চাপা। কিন্তু যেদিন তুমি আমার সাথে ঘর বাঁধবে সেদিন আমি তোমার চাকরি জীবনের ছুটি। নক্ষত্রদা তুমি নারী, চাকরি করে তোমার মানায় না। যদিও আজকে দিয়ে নারীরা সমান তালে প্রকৃতির সঙ্গে পাল্লা দিচ্ছে, তবুও আমরা সম্পূর্ণ আলাদা। নারীরা তাদের প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে সাজাবে সোনার সংসার।
দিনের শেষে ক্লান্ত পুরুষ যখন ঘরে ফিরবে, নারীর সেবা সেই ক্লান্তিকে দূর করবে।
নিজেই জানি না রে ভাই, নিজেই জানি না। মিথ্যে কথা। কারণ ময়না বেঁচে থাকে, 25 সম্পত্তি একটা বড় অংশ ভাগ পেতো, তাই তুমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কায় এই ময়নাকে খুন করেছো। আমাকে তুমি খুন করতে দাদা, যদিও বাবা আমার নামে আলাদা উইল করে গেছে। তখন করেনি। তার আগে এই উইলের উপর তোর নামের জায়গায় আমার নামটা বসাবো। তা তুমি কখনোই পারবে না শয়তান। আরে জানি তুমি আমাকে একেবারে খুন করতে পারবে না। করতে পারবো না। না পারবে না, কারণ ওই উইলে স্পষ্ট লেখা আছে যে আকস্মিকভাবে মৃত্যু হলে এই আমার নামের সম্পত্তি সরকারের বাজার তৈরি হবে। তুমি কোনো মতেই আমাকে খুন করতে পারবে না। অন্ধ বিশ্বাস নিয়ে এসব করে দাও। আর আমি তোর ওই অন্ধ বিশ্বাসের উপর চ্যালেঞ্জ করে বলছি, যে কোনো উপকারে তোর নামের সম্পত্তি আমি ছিনিয়ে নেব। কোথায় ছিলি আজকে? এই পগলাটা রুমের বাইরে এসে পাগলামি করছি, আর তোরা কিনা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিস। নিশ্চয়ই কেউ দরজা খুলে দিয়েছে। একটা ভূত এসে আমার দরজা খুলে দিয়েছে। যে ভূতটা আমার জীবনের দরজা খুলে দিয়েছে, সেই ভূতটা তোমাদের মরণের দরজা খুলে দেবে। আর সেই দরজাকে তোমরা একেবারে জমির দক্ষিণ নামে মরে। এই সহজ কথাটা এতদিন বুঝতে পারিনি বলে আজ আমার এত দুর্গতি। না না দাদা, আর আমিও মত করবো না। দাও দাও, তোমার ওই দলিলে একটা সই করে দে, একেবারে মস্ত ভালো লাগে। একটা সই, একটা সই আমার জীবনে অনেক আনন্দ, অনেক সুখ এনে দেবে। আর এনে দেবে মস্ত ভালো গাছ। সই গেলাম, আমি সই গেলাম। আসার পর থেকে আমি জানি কেমন হয়ে গেছে, কোনো কাজে আমার মন বসে না। চাকরানি হলেও মেয়েটার মুখ খানা, আর তাছাড়া সুন্দর দেহ খানা, ওটাই ভাতে ফেলবে। পেয়েছিস? কে আছিস? বকুলকে দিয়ে 1 গ্লাস জল পাঠিয়ে তো। জলের গ্লাস হাতে বকুল আমার দিকে আসবে, কাছে আরো কাছে। তারপর যখন নাগালের মধ্যে চলে আসবে, এমনি কথা আমি
তোমার মতো স্বামী পরিত্যক্তা নারীর বুকে জমে আছে অসীম ক্ষুধার জ্বালা। মেজো বাবু সেই জ্বালা আছে রোজ রাতে তুমি আমার ঘরে এসো, আমি এমনি করে তোমাকে ঠাকুরপো তোমরা তুমি না এলে এই নষ্টা মেয়েটা এত করে তোমাকে কি হয়েছে ঠাকুরপো? কি আর বলবো আমার লজ্জায় মাথা নত হয়ে আছে। ঠাকুরপো আমি বেশ কয়েকদিন লক্ষ্য করছি বকুল কারণে অকারণে আমার ঘরে আসে, এগুলো বলে কথা বলে। নিহাত আমি ভালো মানুষ, তাই সবকিছু বুঝে নামাজার ভান করে থাকি। আজ আমার জল দিতে এসে হঠাৎ রসে লিঙ্গিত করে বসলো, আর আমি রাজি না হওয়াতে ওকে দু হাতে জড়িয়ে ধরলো। তারপর তোমাকে আসতে দেখে ভালো মানুষ সাজতে বাঁচাও বাঁচাও করছি। বাহ চমৎকার মেজো বাবু, তোমার মতো চরিত্রবান সাধু পুরুষ আমার জীবনে আমি প্রথমবার দেখলাম। বকুল পরের মেয়ে বাড়ির চাকরানি, তাই তোমাদের স্বরূপটা এখনো প্রকাশ করতে পারলো না। কিন্তু একটা কথা মনে রেখো মেজো বাবু, মাথার উপর যদি ভগবান থাকে তাহলে তোমরা এর থেকে কোনোদিন নিস্তার পাবে না। কি বলে ছোট লোকের মেয়ে? হ্যাঁ ছোট লোকের মেয়ে, কিন্তু ছোট লোকের মেয়ে হলেও তোমার চরিত্রের চেয়েও আমার চরিত্র কোনো অংশে কম নয়। তাই তোমাকে খুব সাবধান করে নিয়ে যাচ্ছি বউটান, এই খোলা বাজারে তুমি আমার চরিত্রটা বিক্রি করতে চেও না। ওরা দোষ কতটুকু ঠাকুরপো, তার চেয়ে বেশি দোষ কার জানো? ও মা রাঙাদা, এসো এসো এসো। ঠাকুরপো এই হচ্ছে আমার মাস্তুতো দাদা, আমার মায়ের পেটে দাদা না হলেও কিন্তু আমি আপন দাদার চেয়েও কম নয়। বুঝলাম, কিন্তু প্রথম আলাপের দিন উনি আমাকে অক্ষম অবলা করে ঠাট্টা করলেন কেন? আমার স্বভাব যতই অপরিকতা হোক না কেন আমি মুখের উপর সত্য হয়ে মিথ্যে কথা বলতে পারি না। কি হলো ঠাকুরপো, রাঙাদার কথাগুলো বুঝতে পারছো না বুঝতে চাইছো না? না পাচ্ছি না বৌদি, আপনার রাঙার একটিও কথা বুঝতে পারছি না। বোকা, আমি একবারে ভীষণ বোকা ভাই। আমি তো শুনেছিলাম আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ল পাস করে এসেছি। হ্যাঁ হ্যাঁ বলছিলাম, আপনি দেখতে চাইলে আমার সার্টিফিকেট আমি আপনাকে দেখাতে পারি। তারা দরকার নেই, আমি দেখতে চাই আপনার এলেন আপনার তার মানে মানে আমি মুখাই বলবো না। আমার কলকাতা অবস্থায় গেলে সেখানে আমি জানতে পারবেন। এ মাই সুইট সিস্টার, হ্যাঁ দাদা, তোর আদরে মেয়েদের ঠাকুরকে আমার কলকাতা থেকে পাঠিয়ে দিই, সেখানেই ওরা আমি বুঝিয়ে দেবে। আরে না ঠাকুরপো, রাঙাদাকে আবার ডাকছো কেন? তার চেয়ে নির্জন নিরালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নাও। দেখবো এই
দেখো একে মামা এসব তুমি কি গান গাইছো? এসব গানের মানে আপনি বুঝবেন না মা, কারণ এসব গান বোঝার মতো বয়স আপনার নেই। তুমি বোধহয় ভুলে গেছো মামা, আমিও তোমার বয়সটা পেরিয়ে এসেছি। তোমার থেকে কম বয়সে আমি এবারের বউ হয়ে এসেছি। এই সংসারের মঙ্গল কামনা তুলসী তলায় মঙ্গল গীত গেয়ে সংসারের মঙ্গল কামনা করেছি। তোমার মতো অশ্লীল অমঙ্গল গান গেয়ে আমি কখনো বেলাইনা পাড়া করে দাঁড়াইনি। আমি আপনাকে সম্মান করতে পারবো না। কি বললে তুমি বৌমা? ঠিক তোর মতো আমি একটা কথা বলছি অল্প, আমি জীবিত থাকতে তোরা আধুনিকতার নামাবলী গায়ে জড়িয়ে এ সংসারে ব্যভিচারের কীর্তন গাইতে পারবি না। কি বললেন? আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো বৌমা। কোন বাড়ির গৃহবধূ এমন সিনেমা নায়িকার মতো সাজ করে ঘুরে বেড়ায়? কোন বাড়ির কুললক্ষ্মী নাভির নিচে কাপড় পরে মাথার ঘুমটা খুলে নির্লজ্জ বেড়ার মতো স্বামী শ্বশুর শাশুড়ি দেওরের সামনে নেচে বেড়ায়? এতক্ষণ তাহলে আপনি মনে মনে আমার শরীরটাকে জরিপ করছিলেন? হ্যাঁ, তবে তোমার চরিত্রটাকে নয়, আমি তোমার রুচিটাকে জরিপ করছিলাম আর ভাবছিলাম তোমার চরিত্র শব্দটা আদৌ আছে কি না। আছে, আর সেটা আপনার এই ওল্ড কালচারে ছানি পড়া চোখে দেখতে পাবেন না। ছি 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 বাবা, শ্বশুরের মুখে মুখে তর্ক করতে তোমার লজ্জা করছে না? লজ্জা তো ওনারই হওয়া উচিত, যে পুত্রবধূর নামের নিচে শাড়ির কুচির ভার দেখতে পারে, তার মতো নির্লজ্জ আর কেউ হতে পারে না। ছি 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 বাবা। বাবা বাবা, আমার আধুনিকা বৌমার মুখরোচক প্রতিবাদে মুগ্ধ হয়ে আমি তাকে উপহার দিচ্ছি আমার এক মুখ তীব্র ঘৃণা। আপনার দেওয়া উপহার আমার মনে থাকবে সিদ্ধার্থ গাঙ্গুলি। তুমি কি করলে বৌমা? তুমি কি করলে? শ্বশুরের নাম ধরে তুমি রাখলে, এত অধঃপতন তোমার হয়েছে। অধঃপতনের আর কতটুকু কি দেখলেন মা? আমার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে যদি বাধা হয়ে দাঁড়ান, তাহলে আমি এই সংসারের মুখে চরম সর্বনাশ ডেকে আনবো। আপনাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ধ্রুবকে নিয়ে আমি শহরে চলে যাব। না না, তা তুমি পারবে না বড়লোকের অহংকারী মেয়ে। আমার সত্য সাধনার সম্পদ, আশা ভরসার লক্ষ্য, ওই ধ্রুবকে নিয়ে তুমি কখনোই মিথ্যার মেঘ দিয়ে ঢেকে রাখতে যন্ত্রণা। ডাক্তারকে খবর দে বাবা, তুই ডাক্তারকে খবর দে। বৌদিকে তোমরা যথেষ্ট অপমান করেছো। বড়টাকে বলে এর একটা উপযুক্ত বিধ ব্যবস্থা করতে হবে। বড়টা যদি উপযুক্ত ব্যবস্থা নিতে সক্ষম হয়, মেয়েকে ছেলে হিসেবে যা করার আমি তা করবই। যাস না গো বাবা, তুই শুনে যা বাবা, শুনে যা। মমতা দেখো না, এখন আমি কি করে তাকে ডাকি? ওরে কি আছিস? শিগগিরই ছুটে আয়। আর ওদের কাউকে তুমি দেখো না মমতা। নতুন করে বাঁচার স্বপ্ন আমার শেষ হয়ে গেছে, তাই তো ওরা আমায় ত্যাগ করার আগে আমি ওদের সবাইকে ত্যাগ করে। ওগো তুমি একটু শান্ত হও, ওরে কি আছিস? এক গ্লাস জল নিয়ে আয়। কেউ নেই মমতা, আমার জন্য জল আনার মতো এ বাড়িতে আজ আর কেউ নেই। আমি আছি বাবা, আমি আছি। এই তো বাবা, যা আপনি এমন করছেন কেন? বাবা, এবার আপনি কেমন বোধ করছেন বাবা? ওই মায়ের মমতার পরশ দিয়ে কেন তুমি আমাকে সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি দিলে মা? আমি যে আপনার মেয়ে বাবা। শুনছো মমতা, কাজের মেয়ে হলেও বকুলের হৃদয় কত মহৎ, অথচ আমাদের বৌমা। আমি তো আছি, কিন্তু তুমি তো আমার বৌমা হতে পারবে না বকুল।
তুমি তো সুর তুলে পড়তে পারবে না লক্ষ্মী মায়ের গান। বাবা জানো বকুল, আমি যে মনে মনে অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এই শহর থেকে আসা ওই আধুনিক বৌমা আমার সেসব স্বপ্ন ভেঙে চুরমার। বাবা বাবা ভেঙে চুরমার। বাবা শান্ত, বাবা শান্ত। মা, বাবা খুব ভেঙে পড়েছে, অসুস্থ বোধ করছেন, আপনি যান মা, বাবার ঘরে যান, আমি বাবার জন্য দুধ গরম করে নিয়ে যাচ্ছি। একজন কাজের মেয়ে হয়ে তুমি এত কষ্ট করবে কেন মা? কাজের মেয়ে বলে কি আপনাদের সেবা করার অধিকারটুকু আমার নেই মা? নিশ্চয়ই আছে বকুল, নিশ্চয়ই আছে। তুমি ছাড়া ওই অভিমানী মানুষটার মনের অভাব পূর্ণ করবে কে? ভুল তো আমি করেছি বকুল। ওই মৃত্যুশয্যা মানুষটার শেষ ইচ্ছে পূর্ণ করতে গিয়ে ভালো করে না জেনে না বুঝে শহর থেকে আমি কিন্তু আমি একবারও ভাবতে পারিনি ওই বউ বাঘিনী হয়ে আমার সংসারটাকে এমনি করে চিবিয়ে চিবিয়ে খাবে। আমি স্বপ্নেও ভাবিনি বকুল। সবই যে নিয়তির খেলা মা, তা না হলে শাখা সিঁদুর পরে স্বামীর ঘরে আমাকে চাকরানি হয়ে থাকতে হয়। বকুল, বকুল। বাবা, 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 তুমি কেমন আছো বাবা? তুমি কেমন আছো? ভালো আছি রে মা, আমি খুব ভালো আছি। কিন্তু একই চেহারা হয়েছে তোর মা। বাবা, যে মুখখানা সবসময় হাসি খুশিতে ভরে থাকতো, সেই মুখের মাঝে এমন বিষাদের ছায়া কেন রে মা? বাবা। তবে কি এরা তোকে মেনে নেয়? না বাবা, কে বলেছে তোমাকে বাবা? আমার স্বামী, শ্বশুর, দেওর সবাই আমাকে খুশি মনে মেনে নিয়েছে। মেনে নিয়েছে? হ্যাঁ বাবা। কথাটা শুনে প্রাণটা আমার জুড়িয়ে গেল রে মা। ঈশ্বর, সত্যি সত্যি ঈশ্বর তুমি করুণাময়। বাবা, হালিমা, এই মনের মতো শ্বশুর শাশুড়ি পেয়ে এই বুড়ো বাপটার কথা তুই একেবারে ভুলে গেছিস। এই কটা দিনের ভিতরে তোর কি একটা দিনও ইচ্ছা করলো না এই বাবার কাছে একটা চিঠি লিখে? বাবা। কেমন আছে তুই কি জানিস না মা? তোর চিন্তায় রাতে আমি ঘুমোতে পারি না রে বাবা। খেতে বসলে এই খাবার থালা ফেলে না আমাকে উঠে আসতে হয়। বাবা, তুমি তুমি বৃথাই আমার উপরে অভিমান করছো। তাছাড়া আমার শ্বশুর মশাই অসুস্থ, এই সংসারে আমার কত কাজ। তাই তাই আমি তোমার সময় মতো চিঠি লিখতে পারিনি বাবা। কি বললি রে মা? তোর শ্বশুর অসুস্থ? হ্যাঁ বাবা। আরে মা, কই এতক্ষণ এত কথা হলো, কই তুই বললি না তো? চল মা চল, তোর শ্বশুরের সঙ্গে একবার দেখা করে আসি। না না, বলছি এখন নয় বাবা, ও তুমি বরং আরেকদিন এসো বাবা। কি বলছিস রে মা? এত দূর এসে তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা না করে চলে গেলে, আরে এই কথাটা ধ্রুব জানতে পারলে? আমি ওকে বুঝিয়ে বলে দেবো বাবা। কিন্তু নতুন মেয়ে জামাইকে সঙ্গে করে নিয়ে যাওয়ার ব্যাপারে তো শ্বশুর শাশুড়ির সঙ্গে একটা পরামর্শ করা দরকার। আরে মা, সম্ভব হলে না আজই তোদের সঙ্গে। না, কি হলো রে মা? তুই হঠাৎ এইভাবে চিৎকার করে উঠলি কেন? না বাবা, আমি বলছিলাম কি,
এখন এই মুহূর্তে আমাদের যাওয়া কিছুতেই সম্ভব নয়। তুমি বরং আজ এখন এসো বাবা, এই চিঠি দিয়ে জানালে তারপর তুমি নিয়ে যেতে এসো। এখন তুমি যাও। আচ্ছা তুই সত্যি করে বলতো মা, তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে তুই যেন কিছু একটা গোপন করতে চাইছিস। না বাবা না, তুই আমার দিকে তাকিয়ে তুই সত্যি করে বলতো মা, তুই সত্যি করে বলতো মা, তুই সুখী আছিস? আমি খুব সুখী আছি বাবা। এই যে ছোট লোকের মেয়ে, যাত্রার সঙ্গে তো খুব সুখ দুঃখের গল্প করা হচ্ছে। রান্নাটা কখন করবে শুনি? আমি এক্ষুনি কি রান্না চাপিয়ে দিই। আমার স্নানের জল তোলা হয়ে গেছে, আমি এক্ষুনি জল তুলে দিচ্ছি। চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দেবো। খাবার সময় খুব তো মনে থাকে, আর কাজের বেলায় মনে থাকে না, তাই না? কাছে ফাঁকি দিয়ে আর বাইরের লোকের সঙ্গে আড্ডা দেওয়া হচ্ছে। আমাকে তুমি বাইরের লোক কেন বলছো মা? আমি তোর বাবা। সেই জন্য এরকম চাকরের মতো সেজে গুজে করে চলে এসেছো। কি বললে? আমাকে তুমি চাকর বললে না? চাকরানির বাবাকে চাকর বলবো না তো কি মাস্টার বলবো? তুমি চলে যাও বাবা, এখান থেকে তুমি চলে যাও। আমার সবকিছু কেমন যেন এলোমেলো মনে হচ্ছে। সত্য ও মিথ্যা যাচাই করা ভোট সত্যি যেন আমি হারিয়ে ফেলছি রে মা। তাই তো আমার জানতে ইচ্ছা করছে তুমি কে মা? আমি এবারের বড় বউ। বউ? তাহলে আমার মেয়ে বকুল এবারের বিনে মাইনের চাকরানি। কি বললে? আমার মেয়ে বকুল? স্বামী বলতাম না বলে আমার স্বামী ধ্রুবকে দয়া করে এই বাড়িতে চাকরানি হিসেবে কাজ দিয়েছে। না, এই বয়সে মেয়েকে চাকরানি না সাজিয়ে অন্য কোনো সাজেও তো সাজাতে পারতেন। আচ্ছা, মেয়ের রূপ আছে, যৌবন আছে, অন্য কোনো সাজে সেজে রাস্তায় দাঁড়ালে অনেক টাকা রোজগার করবে। এই ছোট লোকের মেয়ে, ওসব নাকাই পরে করবি। 10 মিনিটের মধ্যে যদি আমার স্নানের জল না তোলা হয়, তাহলে ধ্রুবকে বলে তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। এমন সর্বনাশ তুমি আমার করো না বউটা। বাবা, তুই এই সুখে আছিস? আমার সামনে তুই এতগুলো মিথ্যা কথা বলতে পারলি? ছাড়া যাওয়ার আর কোনো উপায় ছিল না বাবা। তুমি চলে যাও বাবা, আর কখনো কোনোদিন কোনো পরিস্থিতিতে এই বাড়িতে আসবে না। আজ থেকে মনে করবে তোমার যে বকুল বলে মেয়ে ছিল, সে মারা গেছে। না, আসবো না রে মা। যে সিঁদুর মাথায় নিয়ে স্বামীর ঘরে তোকে চাকরানি সাথে থাকতে হয়, সে সিঁদুর তুই মুছে আবার তোকে আমি নতুন চুপ করো বাবা, এই কথা শোনাও আমার মা। বকুল তুই ফিরে না স্বামীর থেকে নিরই বাপের বাড়িতে রাজরানী সেজে থাকার থেকে শ্বশুর বাড়িতে চাকরানি থেকে সাজা অনেক সুখের বাবা। চলে যাও বাবা, চলে যাও। আর কখনো আসবে না, মনে করবে হাত থেকে আর চলে যাও বাবা, চলে যাও। তাই হবে রে মা, তাই হবে। আমি কোনোদিন তোর কাছে আমি আসবো না। তোর কথা ভেবে আমি চোখের জল ফেলবো না রে মা। আমি চোখের জল ফেলবো না। ওই চাপা জিজ্ঞাসা করলে তাকে বলবো, ওরে চাপা, তোর দিদি শুধু চোখের জল দিয়ে এক নতুন সংসারে সাজিয়েছে, তাই
সে শ্বশুরের ভিটে স্বর্গ ছেড়ে বাপের বাড়ি নরকে সে আর কোনোদিন আসবে না রে মা, কোনোদিন না। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট মেয়ে, যাকে স্বপ্ন আমার ছোট চোখে নতুন নতুন করে তোকে যতই সাজা ভোর না মন দিতাম কত নতুন নতুন না। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে, আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে। তবু কেন জল আসে রে আমার দু চোখে, তবু কেন জল আসে রে আমার দু চোখে, তবু কেন জল আসে রে আমার দু তোমার বকুলকে তুমি ভুল বুঝো না বাবা, তোমার এই বকুলকে ক্ষমা করো। ক্ষমা তো আবার চাওয়া উচিত বকুল। বাবু বলো দেখি কেন আমাদের মাঝে এই ব্যবধান তৈরি করছো বকুল? কেউ না জানলো এটা তো চিরসত্য যে আমি তোমার স্বামী, আর সেই অধিকারে একটিবার তুমি আমার কাছে আসতে পারো না। সে অধিকার যে আমার হারিয়ে গেছে বাবু, ভাগ্যের বিড়ম্বনা। আজ তোমার আমার সম্পর্ক মনে আর চাকরানি, তাই শত ইচ্ছে থাকলেও আমি নিরুপায়। এই বিদ্যা সম্পর্ক আমি ভেঙে দেবো বকুল। আজ আমি সবার কাছে গিয়ে বলবো তোমার যদি ভাই পড়ি এই সর্বনাশ তুমি আমায় করো না। ওরা যদি একবার জানতে পারে তাহলে এই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেবে। তাই বলে সারাটা জীবন তুমি চোখে জল ফেলবে? নাই বা পেলাম দেবতার চরণ, তবু তো বকুল ফুটেছে। ভাগ্য যদি কোনোদিন সহায় হয় নিশ্চয়ই তার দেবতার নৈবেদ্যের কাজে লাগবে বাবু। সান্ত্বনার প্রয়োগ দিয়ে আমার বেদনার ক্ষত তুমি ঢাকতে চেও না বকুল। আমি বড় অসহায়। প্লিজ প্লিজ বকুল, আমায় ধরা দাও। আমার মনের সকল ক্লান্তি দূর করতে একটিবার, শুধু একটিবার তুমি আমার কাছে এসো। আমার সংযমের দুয়ারটা একটু একটু করে উন্মুক্ত হচ্ছে। আমার দ্বিধা সংকোচের মাঝে যেন অনাবিল ইচ্ছা নেই। আমি নিজেকে হারিয়ে ফেলার উন্মুক্ত ইচ্ছা, আমি নিজেকে আর স্থির রাখতে পারছি না কেন? এসো আমি আছি না অনুভবে তো
তোমার বকুল মরে গেছে। আর সেই মরা বকুলের মন থেকে যে বকুল